যেতে ইচ্ছা করছে না। মুখটা জাস্ট মানে খুলে রোদের মধ্যে শুয়ে রয়েছে। এখানে দুটো জায়গা থেকে লঞ্চ ছাড়া হয়। লোয়ার ডেক আছে যেখানে মানে ঘুমাবার ব্যবস্থা আছে, এদিকে রয়েছে দুটো, এইদিকে রয়েছে আরো তিনটে। লঞ্চ ছেড়েছে খুব একটা বেশি সময় হয়নি, যেখানে বসে যাই চায়ে কোনো না নেই। বাগের এরিয়াতে আমরা ঢুকলামই না। খাবারে কি কি দিয়েছে আপনাদেরকে দেখাই। খুব ভালো লাগে। এখানে মানুষ বাস করে না, এখানে বাস করতে পারে একমাত্র বাঘ এবং জঙ্গলি জীবেরা। এই যে বাঘের যে ম্যানগ্রোভের যে দ্বীপটা, জঙ্গলটা যে পার করছি না, মানে যখন পাশ ঘেঁষে যাচ্ছি তখন একটা গাছ ছমছমের ব্যাপার একটা চলেই আসে। এটা হলো আজকে আমাদের থাকার বাসস্থান। এই হচ্ছে আমাদের রুম। খুবই একটা জমজমাট জায়গা, হাতের একদম নাগালের মধ্যে সুন্দর একটা বড়সড় মার্কেটে রয়েছে। এটা হচ্ছে মাটন কষা বাঙালিয়ানা। যেহেতু রাত্রে খুব ঠান্ডা ছিল, সকালের এই যে আলোটা আরামদায়ক। জল একদম নিচে নেমে গেছে। কত মানুষের ভিড় দেখেছেন তো এখানে। নামার পরে দেখতে পেলাম কুমির। এই জিনিসটা কিন্তু আমার জানা ছিল না যে গোসাপ কাঁকড়া খায়। এটা বলছে একটা বিষধর সাপ। তো আমি ক্লোজলি যাচ্ছি না, জাস্ট হচ্ছে ক্যামেরাটাকে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মানে ভাগ্য এতটা তেজ যে একটা জঙ্গলি জীবের দর্শন পেলাম। আর রাস্তাটা কিছুটা এই ধরনের, এইরকম জিনিসগুলো সচরাচর দেখতেই পাওয়া যায় না। এটা কি মাছ আছে? রামুদু মাছ আছে। এখানে লাল কাঁকড়া রয়েছে, যার হচ্ছে একটা করে দাঁড় আছে। ভালো লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো। সুন্দরবনের সানসেট একদমই ডিফারেন্ট, যার জন্য বলি মানে সুন্দরবনকে সেরার সেরা। ঘড়ির কাঁটাতে রাত্রি 2:27। জার্নি শুরু করেছিলাম আমার রেলওয়ে শহর পাঁশকুড়া জংশন থেকে। এইবারের গন্তব্য ছিল প্রথমে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে পৌঁছানো। এইবারে এক নতুন আবেগে শীতের সুন্দরবনে পা রাখতে চলেছি তৃতীয়বার। কি দেখব, কি পাবো, কি পাবো না, তার থেকেও গুরুত্বপূর্ণ সমস্ত ব্যস্ততা ছেড়ে দুদিনের জন্য প্রকৃতির মাঝে ভেসে বেরিয়ে নিজেকে একটু সময় দেওয়া। পাঁশকুড়া থেকে হাওড়াগামী লোকাল ট্রেন ধরে ঠিক ভোর 5:16 পৌঁছোই হাওড়া জাংশনের 10 নম্বর প্ল্যাটফর্মে। তারপরে স্টেশন থেকে বাইরে বেরিয়ে হাওড়া ব্রিজের সামনে এসে 15 টাকায় বাসের টিকিটে রওনা হয়ে যাই শিয়ালদহের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুগণ, হালকা হালকা শীতের সকাল। আমি এখন চলে আসছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে। সুন্দরবন এমন জায়গা সারা বছরই যাওয়া যায়, কিন্তু শীতের সময় সুন্দরবন একদমই আলাদা একটা রকম, আলাদা একটা মানে মনোরম একটা ওয়েদার। তো আজকে সেই জন্য এই নভেম্বরের মাঝামাঝি সময় আমি বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। আজকে আমি এখান থেকে ক্যানিং লোকাল ধরে আজকে আমি সুন্দরবন ভ্রমণ করব 2 রাত্রি 3 দিনের জন্য। তার সাথে কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, কি খাওয়া দাওয়া করলাম, প্যাকেজ কত, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে কিন্তু আজকের এই সিঙ্গেল ভিডিওর মধ্যেই। তাহলে চলুন, বেশি আর দেরি করবো না। এখন ঘড়ি কাঁটায় বেজে গেছে বেশ ভালোই, আর মাত্র 30 মিনিটের মতো সময় বাকি আছে। আজকে আমি যে ট্রেন ধরছি সেটা হচ্ছে শিয়ালদা ক্যানিং লোকাল, যেটা 7:40 শিয়ালদার মানে সাউথ লাইন থেকে ছেড়ে যায়। ক্যানিং যাওয়ার জন্য সব থেকে ভালো সময়ের ট্রেন হচ্ছে 7:40 এই লোকালটা। এর আগেও আরেকটা লোকাল ট্রেন রয়েছে 6:30 আশেপাশে, কিন্তু ওই সময় তো সবাই আর ঘুম থেকে ওঠে স্টেশনে পৌঁছতে পারে না। সেই জন্য এই ট্রেনটাকেই বেশিরভাগ মানুষ কিন্তু চুজ করে যাওয়ার জন্য। সকাল 7:42 শিয়ালদহ ক্যানিং লোকাল শিয়ালদহর সাউথ লাইনে 18 নম্বর প্ল্যাটফর্মে হাজির হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। একটু আগে থেকে প্ল্যাটফর্মে হাজির হলে সিট পাওয়া নিয়ে তেমন একটা সমস্যা হয় না এই লাইনে। সপ্তাহের প্রতিদিন এই ট্রেন একদম সঠিক সময়ে রওনা হয়ে 1 ঘন্টা 14 মিনিটের মাথায় 16টা স্টেশন ক্রস করে 8:56 পৌঁছে দেয় ক্যানিং রেলওয়ে স্টেশনে। ঘড়ি কাঁটাতে এখন 8:52। নেমে পড়লাম ক্যানিং স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। 1 ঘন্টা 14 মিনিটের মতো সময় লেগেছে আমাদের। আর এখন আমি মানে যে দিক থেকে আসছি শিয়ালদার দিক থেকে, সেই শিয়ালদার দিকে আমি এখন হেঁটে যাচ্ছি ট্রেন থেকে নেমে। এই যে দেখছেন এই জায়গায় স্টেশন শেষ হয়েছে, এই যে ক্যানিং লেখাটা রয়েছে না, এরই ঠিক সামনে দিয়ে একটা ঢালু রাস্তা আছে যেখানে রেল লাইন পার করে আমাদের যেতে হবে। সামনে ওখানে বনদেবী মন্দির আছে দেখা যাচ্ছে দূরে একটা, ওই মন্দিরের সামনে অটো দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। রেল লাইন পার করে বনদেবী মন্দিরের সামনে অটোতে বসে রওনা হয়ে গেলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। এই পিকআপ থেকে পুরো সুন্দরবন ভ্রমণ 3 দিনের মাথায় আবার স্টেশনে ফিরে আসা পর্যন্ত সমস্ত কিছু খরচ এবং দায়িত্ব সুন্দরবন ট্যুর এজেন্সির। কিছুক্ষণের মধ্যেই ক্রস করলাম মাতলা রিভার ব্রিজ। এই ব্রিজ থেকে সুন্দরবনের সবথেকে ভয়ঙ্কর রূপধারী মাতলা নদীকে অপর থেকে সুন্দরভাবে উপভোগ করা যায়। ক্যানিং স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি এখন সোনাখালী ঘাটের দিকে, যার দূরত্ব বাই রোড 17 কিমির আশেপাশে এবং পৌঁছতে সময় লেগে যায় প্রায় 30 মিনিটের কাছাকাছি। আপনারা যখন সুন্দরবনে ট্যুর করবেন বেসিক্যালি দুটো জায়গা থেকে লঞ্চ ছাড়া হয়।
একটা হচ্ছে সোনাখালী ঘাট আর দ্বিতীয়ত হচ্ছে গদখালি ঘাট। মানে সোনাখালী ঘাটে যদি সমস্যা থাকে কখনো, তখন গদখালি ঘাট হয়ে আমরা হচ্ছে সুন্দরবন ট্যুর করে থাকি। তো আজকে আমরা যেখান থেকে ট্যুর করছি সেটা হচ্ছে সোনাখালী ঘাট থেকেই। এই যে দেখছেন লাইন ধরে এখানে সব লঞ্চগুলো সব দাঁড়িয়ে আছে। আজকে আমরা যে লঞ্চে করে জার্নি শুরু করব সেটা হচ্ছে এই লঞ্চটা, এমবি বাবা ভাগবত। সুন্দরবন ট্যুর করলে স্টেশন থেকে কিভাবে আসবেন, কিভাবে বোট খুঁজে বার করবেন, মানে কোন বোটে করে আপনারা জার্নি করবেন, সেই সবের কোনো ঝামেলা নেই। এখান থেকে সব কিছু ব্যবস্থা রয়েছে, সব কিছু একদম গাইড করে একজন করে একদম বোটের মধ্যে তোলা পর্যন্ত সব কিছু দায়িত্ব কিন্তু এনাদেরই। ওঠার সময় এই যে ঘাটগুলো আছে না, একটু মানে জল কাটার জন্য একটু পিছল হয়, তো ওঠার সময় একটু সাবধানে উঠবেন। আমরা যে সঙ্গে ব্যাগপত্র নিয়ে আসছিলাম সেটা কিন্তু এই লঞ্চের লোয়ার ডেক আছে, যেখানে মানে ঘুমোবার ব্যবস্থা আছে, সেখানে আপাতত রেখে দিয়েছি। তো ওখানে এখন অনেক মানুষজন আছে, সেই জন্য ওই জায়গাটা দেখাচ্ছি না। তার আগে চলুন ওপরটা এখন খালি আছে, আপার ডেকটা কেমন সেটা আপনাদের দেখাই। এইটা হচ্ছে পাইলট রুম, সামনে রয়েছে একটা সুন্দর সোফা যেখানে বসে সময় কাটানো যায়। এইটা হচ্ছে ডাইনিংয়ের এরিয়া, তার সাথে এখানে বসে সারাটা দিন বসে বসে বাইরের দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। দাদা কি পাইলট নাকি? আমার সঙ্গে আরেকজন যে আছে সেও দুজন। তোমার নাম কি? আমার নাম সুবর্ণ মন্ডল। চলুন এইবার আপনাদেরকে নিচের যে লোয়ার ডেকটা আছে সেটা একটু দেখিয়ে দিই। এই যে দেখছেন এখানে সব ব্যাগপত্রগুলো সব রাখা আছে আমাদের। তার সাথে যারা আসছে সবাই কিন্তু ব্যাগ এখানে রেখে দিয়েছে। মানে সামনের দুটো যে বেড আছে এখানে ব্যাগ রেখেছে, বাকি যে বেডগুলো আছে না, এদিকে রয়েছে দুটো, এইদিকে রয়েছে আরও তিনটে, মানে 5টা বেড। মানে যখনই মনে হবে যে শরীরে ক্লান্তি লাগছে আর বসে থাকতে ভালো লাগছে না উপরে, তখন নিচে চলে আসতে পারবো, এই জায়গাতে ঘুমোতে পারবো। এই জিনিসটা কিন্তু প্রত্যেক লঞ্চেই থাকে অবশ্য, তবু শেয়ার করে দিলাম। এখানে লঞ্চে দুদিকে রয়েছে কিন্তু ওয়াশরুম। বাম দিকে এটা খুব সম্ভব টয়লেট আছে এখানে, আর তার সাথে ডান দিকে এটা নর্মালি হাত ধোয়ার জায়গা খুব সম্ভব। হ্যাঁ, এই যে দেখুন এখানে ব্রেসিল রয়েছে, তার সাথে আয়না রয়েছে। সকালের টিফিনে অলরেডি আমাদের রেডি। এখানে রয়েছে আলুর দম, এখানে রয়েছে লুচি কয়েকটা, আর তার সাথে একটা রসগোল্লা। যেহেতু সামনে এখানে ফুল হয়ে গেছে, সবাই এখানে একসাথে এখানে খাওয়া দাওয়া করছে, সেই জন্য হাতেই নিয়ে নিলাম। মানে বাড়ি থেকে যে বেরিয়েছি কালকে খাওয়া দাওয়া করে, তারপরে এই খাওয়া দাওয়া জুটছে এখানে এসে। আর জার্নির শুরুতে একটা সাজেশন দেবো সবাইকে, সুন্দরবন যেহেতু একটু মানে অন্যরকম ওয়েদার এখানে, আমাদের কলকাতার মতো নয়। এখানে আসলে আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে জল খাবেন, তা না হলে শরীর খারাপ করতে পারে। দারুণ বানিয়েছে। সকালের টিফিনটা শেষ হয়েছে, তারপরে চলে আসছে গরম গরম লাল চা। ট্রাভেলের সময় আমাদের যেখানে খুশি যাই, সারাদিনে 4 বার 5 বার 6 বার চায়ে কোনো না নেই। অবশেষে আমাদের লঞ্চ ছেড়ে রওনা হচ্ছে সোনাখালী ঘাট থেকে। তারই মধ্যে দুপুরের খাওয়া দাওয়ার জন্য লাঞ্চ রেডি হচ্ছে এই বোটের মধ্যে। সুন্দর একটা মিষ্টি বাতাস বইতে শুরু করেছে, কী যে তৃপ্তি। মানে একটা মাঝামাঝি পর্যায়ে আমরা আসছি, তো মানে না তো খুব ঠান্ডা আর না তো একদম গরম, মানে একদম ঘোরার জন্য পারফেক্ট ওয়েদার যাকে বলে। আর এখন এই যে ব্রিজটা ক্রস করছি দেখছেন, এটা হচ্ছে সোনাখালী ব্রিজ, অনেকে বলে বাসন্তী হোগল ব্রিজ। এই ব্রিজ আমরা ক্রস করে এখন সোজা চলে যাচ্ছি গোসাবার উদ্দেশ্যে। লঞ্চ ছেড়েছে খুব একটা বেশি সময় হয়নি, তার মধ্যে এখন সবার জন্য রেডি হয়ে গেছে চিংড়ির পকোড়া, আর তার সাথে স্যালাড হিসাবে শসা আছে। আপনাদের দেখাই, সুন্দরবনের মধ্যে এত নদ নদীর সংখ্যা রয়েছে না, যার অর্ধেকের বেশি নাম আমরা তো জানি না। ওই যে 4-5টা নাম আছে যেগুলো মেন, যেমন হচ্ছে আমাদের বিদ্যাধরী আছে, তারপর মাতলা নদী আছে, কাজীখালী আছে, হেরোভাঙা আছে। তো এইসব নদীগুলোর নাম আমরা প্রায় শুনে থাকি যারা হচ্ছে সুন্দরবনে ঘুরতে এসেছি, কিন্তু এছাড়াও অনেক নদী আছে। এই যে আমরা যে নদী দিয়ে এখন যাচ্ছি সোনাখালী হয়ে, এই নদীর নাম হচ্ছে যে হোগল নদী। ঠিক বাম দিকে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে পাঠানখালী। আর সামনে আসতে চলেছে বিদ্যাধরী নদী। গোসাবা থেকে যে বড় নদীটা কানেক্ট হচ্ছে না এই নদীর সাথে, ওই নদীর নাম বিদ্যাধরী। এই গোসাবা হচ্ছে লাস্ট যেখান পর্যন্ত গাড়িতে করে যাওয়া যায়, মানে সড়ক পথের ব্যবস্থা রয়েছে। তারপর যতগুলো জায়গা আছে যেগুলো আমরা কভার করব, ঘুরে দেখব, প্রত্যেকটা জায়গা এরকম জলপথেই মানে কানেক্ট। এই জায়গাটার আরেকটা নাম আছে, সেটা তেমাথানি না কি একটা বললো। এখন দুপুরের ঘর ছুঁয়েছে, এখন আমরা যে জায়গায় এসে পৌঁছালাম এটা হচ্ছে গোসাবা। এখানে দেখার মতো দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে বেকন সাহেবের বাংলো, আর একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। অলরেডি সবাই যেতে শুরু করে দিয়েছে। এখানে যত লঞ্চগুলো আসছে না সুন্দরবন ভ্রমণের, প্রত্যেকটা লঞ্চ এখানে ঘাটে এসে ঠেকেছে। এখন আমরা চলে আসলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর কাছে। এই বাংলো আপনারা ইদানিং অনেকেই দেখেছেন সোশ্যাল নেটওয়ার্কে। এই হচ্ছে বাংলো, ভেতরে এন্ট্রি করতে দেওয়া হয় না, যা কিছু দেখতে হয় এখানে সব বাইরে থেকে ঘুরেই দেখতে হয় পায়ে হেঁটে। এই যে আমাদের লঞ্চে যারা সবাই আসছিল সবাই কিন্তু পায়ে হেঁটেই জায়গাটাকে ঘুরে ঘুরে দেখছে। হ্যামিল্টন সাহেব একজন পপুলার মানুষ ছিলেন, যিনি গোসাবার উন্নয়ন করেছিলেন এক সময়। তো সেই সময়ে এই বাংলো নির্মাণ করা হয়েছিল, যার জন্য এই বাংলোর নাম দিয়ে দিয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানের যে স্থানীয় মানুষজনরা আছে না, তারাই বাংলোকে লন্ঠন সাহেবের বাংলো নামেও ডাকে। মানে এই একটা বাংলোরই দুটো নাম, এমন কোনো জিনিস নেই বললে চলবে না যেটা এখানে পাওয়া যায় না। রাস্তার পাশেই কিন্তু পড়বে গোসাবা থানা, এবং সামনেই রয়েছে বেগম সাহেবের বাংলো।
আর এখানে এন্ট্রি করতে গেলে এখানে 10 টাকা করে কিন্তু টিকিট লাগে। টিকিট কাটার ব্যবস্থা একদম গেটের পাশে এখানে রয়েছে। এই বাংলো নির্মিত হয়েছিল স্যার ড্যানিয়েল ম্যাকিনল হ্যামিল্টন সাহেবের উপস্থিতিতে 1903 সালের আশেপাশে। ঠিক বাম পাশে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো মূর্তি নির্মিত রয়েছে। কোথায় আছে একসময় হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে এসে রাত কাটিয়েছিলেন। তার স্মৃতিসৌধ হিসেবেই তার মূর্তির নির্মাণ এখানে করা হয়েছিল এবং তার নাম অনুসারেই বিকন বাংলো বা রবীন্দ্রনাথ বাংলো নামে এই জায়গা অনেকের কাছেই পরিচিত। এখানে দেখার মতো বাংলোটা এখনও রয়েছে এবং তার সাথে আশেপাশে সুন্দরবনের ঐতিহ্য বেঙ্গল টাইগার, একটা সুন্দর বুদ্ধমূর্তি, বাচ্চাদের খেলাধুলোর জন্য একখানা পার্ক, এছাড়া কিছু পুরনো চিত্র মূর্তিমান অবস্থায় এখনও এখানে আসলে দেখতে পাওয়া যায়। গোসাবা ছেড়ে লঞ্চে উঠে আমরা বেশ অনেকটাই অগ্রসর হয়েছি আমাদের সামনের গন্তব্যের দিকে। আর তার সাথে এখানে অনেক মানুষের কিন্তু অলরেডি দুপুরের লাঞ্চ হয়ে গেছে। একসাথে যেহেতু সবাই বসা যাচ্ছে না, যেহেতু অনেক মানুষ আছে এখানে, সেজন্য একটু ওয়েট করছিলাম। শেষমেশ লাঞ্চ টেবিলে বসে পড়লাম। আর খাবারে কী কী দিয়েছে আপনাদেরকে দেখাই। ভাতের সাথে একটা বড় কাঁচা লঙ্কা, এই জিনিস আমি খাই না। এটা হচ্ছে মুগের ডাল, এখানে রয়েছে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, এখানে রয়েছে এটা খুব সম্ভব কাতলা মাছ কিংবা রুই মাছের পিস হবে, বেশ বড় সাইজের। আর এখানে রয়েছে দুটো গলদা চিংড়ি, ভেতরে স্টিক দেওয়া আছে, এটা হচ্ছে চিংড়ি মালাইকারি। আর এখানে এটা আমের চাটনি খুব সম্ভব। আর একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে শেষ পাতে পাঁপড়। খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে খাবার? ভালোই লেগেছে, ভালো ভালো খুব ভালো লেগেছে। দেখছি একটা বাঘ দেখছি। বাঘ এরই মধ্যে? বাঘের এরিয়াতে আমরা ঢুকলামই না। ওটা বাঘ ছিল না, ওটা গরু ছিল। সুন্দরবন মানেই হাসি ঠাট্টা, মজা, ঘোরাফেরা এবং সারাদিন বিভিন্ন পদে ভুরিভোজ। সুন্দরবনে ঘুরতে এসে বাড়ি ফিরে পেটের সমস্যা অনেকের মুখেই শোনা যায়, কিন্তু এই এজেন্সিতে এটা নিয়ে আমি তৃতীয়বার। খাওয়া দাওয়ার গুণমান যেমন সুন্দর, তেমনই লাইট খাওয়া দাওয়া। কারণবশতই 3-3টে দিন পেটের খিদে এবং মুখের সাথে ব্যাঘাত ঘটতে দেওয়ার কোনো কারণই ওঠে না। এখন আমরা যে নদীটা ক্রস করছি এটা হচ্ছে গোমো নদী। আর এই পাশেই দেখতে পাচ্ছেন এই যে ফরেস্ট। এখানে আপনারা যদি দূরের দিকে যদি লক্ষ্য করেন না, হালকা করে দেখুন, জুম করছি, এই যে ফরেস্ট আছে পুরো একদম জাল দিয়ে ঘেরা রয়েছে, একদম পাড় বরাবর। এখানে মানুষ বাস করে না, এখানে বাস করতে পারে একমাত্র বাঘ এবং জঙ্গলি জীবেরা। কিছু কিছু ছোটো ছোটো খাড়ি দেখতে পাবেন এখান দিয়ে যাওয়াকালীন, যেখান দিয়ে শীতের সময় কখনো কখনো বাঘকে পারতেও দেখতে পাওয়া যায়। সুন্দরবন ভ্রমণ এমন একটা ভ্রমণ, এখানে মোটামুটি খাইয়ে খাইয়ে মেরে দেবে। এই সবেমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, জোর করে 20 মিনিটের কাছাকাছি হবে কি ঠিক করে, হয়তো তাও হয়তো হবে না। তার মধ্যে আবার চলে আসছে 2 টুকরো আপেল। এখানে পাশ দিয়ে না এখন এই মুহূর্তে অনেকগুলো জাহাজ পরপর লাইন ধরে পার হচ্ছে, যেগুলোর মধ্যে কোনোটা ঢাকা থেকে আসছে, কোনোটা বরিশাল থেকে আসছে। বাংলাদেশে যেহেতু ডকের সংখ্যা অগাধ, আমাদের যেমন পশ্চিমবাংলায় খুব একটা বেশি নেই, আমরা বিশেষ করে হলদিয়া বন্দরটাই বুঝি আর কি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তারপরে ডায়মন্ড হারবার রয়েছে, কিন্তু বাংলাদেশে একাধিক রয়েছে। আর বিকেলের এখন যে শেষ সময়টায়, এই যে বিকেলের শেষ পড়ন্ত রোদে বেশ ওয়েদারটা না একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। দুপুরবেলায় যে হালকা হালকা একটা গরম বুঝতে পারছিলাম, গরম তো নেই, ওয়েদারটা খুব একদম মনোরম ওয়েদার আর কি। শঙ্খচিল কোনটা? এটা হালকা করে জুম করছি দেখুন, এগুলো বলছে নাকি শঙ্খচিল। সুন্দরবনে ঘুরতে এসে বাঘ দেখতে পাবো কি পাবো না সেটা কিন্তু জানি না, কিন্তু এই যে পাশে এই যে বাঘের যে ম্যানগ্রোভের যে দ্বীপটা, জঙ্গলটা যে পার করছি না, যখন পাশ ঘেঁষে যাচ্ছি তখন একটা গা ছমছমের ব্যাপার একটা চলেই আসে। সেটা বাঘ দেখতে পাই কিংবা নেই পাই। কিছু কিছু জায়গায় জঙ্গল এতটাই ঘন, এতটাই অন্ধকার যে ভেতরে কি রয়েছে সেটা বাইরে থেকে কিন্তু দিশা করে পাওয়া যায় না। সারাদিনটা মোটামুটি জলের মধ্যে ভেসতে গেছে কাটালাম, আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে আজকে আমরা রাত্রে যেখানে বাসস্থান যেখানে স্টে করছি। এর আগে যখন আমরা এখানে ঘুরতে এসেছি প্রত্যেকবার না এখানে পাখিরালা ফেরিঘাট আছে, সেখানে একটা হোটেল ছিল, সেখানে স্টে করেছি রাত্রে। কিন্তু আজকে এই যে জায়গা, এই জায়গা একদম ডিফারেন্ট। এই জায়গার নাম হচ্ছে টাইগার মোড়। আজকের মতো জলপথে আমাদের এখানে ইতি। এই যে টাইগার মোড় ঘাটটা আছে, এই ঘাটের আশেপাশে না প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। যেটা এর আগের বার যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু এত দোকান দেখতে পাইনি। ঘাটের একদম পাশেই এই জায়গাতে হোটেল শ্রেয়া। আজকে এই হোটেলে আমরা স্টে করব। সত্যি কথা বলতে এই রাস্তাটা এতটাই সুন্দর না, জোর করে 2 মিনিটও পায়ে হেঁটে না, জাস্ট ঘাট থেকে উঠলাম, ঘাট থেকে উঠে সঙ্গে সঙ্গে চলে আসলাম এই জায়গাতে। এই যে দেখতে পাচ্ছেন সামনে এই হোটেলটা আমরা স্টে করছি রাত্রে। চারিদিকে দেখুন কত এখানে ফলের গাছটাই রয়েছে। এখানে লাইন ধরে এত রুম আছে না, এখানে বলছে টোটাল 39টা রুম আছে, যেখানেই 3টে লঞ্চের মানুষজন একসাথে একটা হোটেলে থাকতে পারবে। আর এখানে আরও অনেক রুম আছে, কিন্তু আমাদেরকে এটা দেওয়া হয়েছে। আপনাদের চলুন আমাদের রুমটা দেখাই। এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম। একটা বড় সাইজের বেড আছে, কত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে এখানে দেখুন একটা সোফাও রয়েছে, আর পাশেই রয়েছে এখানে অ্যাটাচ বাথরুম। তার আগে এখানে দেখাই, এখানে রয়েছে বেসিন, তার সাথে এখানে মিরর।
একটা ফ্যান দেওয়া আছে, তার সাথে ওপরে সিলিংয়ে এইরকম রং বেরঙের ছোট্ট ছোট্ট লাইটগুলো সব জ্বলছে। এই রুমের মধ্যে 3টে উইন্ডো রয়েছে, একটা এখানে এবং একটা রয়েছে এই দিকে। এখানে বাথরুমের সুইচ দেওয়া আছে, এখানে রয়েছে কোমোড, এখানে শাওয়ার রয়েছে, তার সাথে দেখুন সাবান রাখার জায়গা, স্নান করার জন্য বালতি আলাদা করে দুটো, ফ্রেশ হওয়ার জন্য একটা টাওয়াল দেওয়া আছে এখানে, তার সাথে একটা করে জলের বোতল দিয়ে রেখেছে অলরেডি আগে থেকে। এখানে ডাস্টবিন, আর মেঝেটাও দেখুন কত সুন্দর পরিষ্কার। এই বেডে কমসে কম 3 জন মানুষ থাকতে পারবে একসাথে। সুন্দরবনে ঘুরতে এসে এত বড় একটা মার্কেটের পাশে আমরা আছি। আমরা এর আগে যখন এসেছি তখনই জানি আমরা যে সুন্দরবনের এই যে পাখিরালা ঘাট, সেটা হচ্ছে নিরিবিলির মতো, কিন্তু এটা হচ্ছে পাখিরালার মধ্যেই পড়ে। কিন্তু এই জায়গার নাম হচ্ছে টাইগার মোড়, খুবই একটা জমজমাট জায়গা। এখানে কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা যখন এই জায়গায় যখন আসবেন না, তখন এইরকম প্রচুর দোকানের অপশন পেয়ে যাবেন, যেখানে এত সুন্দর সুন্দর মানে হ্যান্ডক্রাফটের জিনিস। তাছাড়া দেখুন কত রকম ইউনিক জিনিস, এখানে ব্যাগ ট্যাগ সব ঝুলছে। তার সাথে এখানে বাচ্চাদের খেলনা, কাঠের পেন, মানে প্রচুর জিনিস রয়েছে এখানে। থাকার জায়গাটা যেমন সুন্দর, তার সাথে হাতের একদম নাগালের মধ্যে সুন্দর একটা বড়সড় মার্কেটে রয়েছে। ফ্রেশ হয়ে জাস্ট একটু চোখ লেগে গিয়েছিল, তো আমাদেরকে ডাকাডাকি করলো। আমাদের হোটেলের নিচেই শুরু হয়ে গেছে ঝুমুর নাচ। চলুন কেমন হচ্ছে ঝুমুর নাচ দেখাই আপনাদেরও। এখন ঘড়ি কাটায় রাত্রি 9:50। একটা সবার খাওয়া দাওয়া পুরো ফিনিশ হয়ে গেছে বললেই চলে। এই যে দেখুন যে কজন বাকি রয়েছে তারাই খাওয়া দাওয়া করছে। এরপর সবাই খাওয়া দাওয়া করে ঘুমোবে। আবার কালকে সকালবেলায় খুব সকালে মানে 7টার সময় কালকে রওনা হতে হবে। রাতের খাবারে দিয়েছে হচ্ছে মাটন, এটা হচ্ছে মাটন কষা, আর তার সঙ্গে বাঙালিয়ানা আলু, আর এখানে রয়েছে কাশ্মীরি আলু পটলের একটা হচ্ছে সবজি। তো রান্না কি বলবো, এখানে খুব সুন্দর। দিনের বেলাও খেয়েছি, দারুণ লেগেছে। খুব সকালে ঘুম থেকে উঠতে হবে এখনের মতো। টাটা সবাইকে, ভেরি ভেরি গুড মর্নিং। এখন ঘড়ি কাটায় বাজে সকাল 7টা। ঠান্ডায় পুরো থরথর করে কাঁপছিলাম ভোর রাতে, মানে বুঝতে পারছেন তো। আর যেহেতু আমরা মানে ব্লগিং করি, এইসব ক্যামেরা সেট আপ, চার্জ এইসব করা, তারপর রেডি হওয়া, সব থেকে বেশি দেরি হয় আমাদেরই। তো সকাল সকাল চলে আসলাম আমাদের লঞ্চের ঘাটে। আর সকালের সময় এই সোনালি রোদ্দুরে না জায়গাটা এত সুন্দর লাগছে। যেহেতু রাত্রে খুব ঠান্ডা ছিল, সেই জন্য সকালের এই যে আলোটা মানে খুব একটা মানে তৃপ্তিদায়ক, আরামদায়ক। কালকে যখন আমরা এখানে এসেছিলাম না, তখন নদীতে এত পরিমাণে জোয়ার ছিল, তখন জল ছিল এই জায়গাতে, কিন্তু আজকে দেখুন জল একদম নিচে নেমে গেছে। আর সকালের এই সময় দূরের দিকে তাকান, এত সুন্দর লাগছে এই জায়গা থেকে এই ভিউ। এত পরিমাণে এখানে ট্যুরিস্টের লঞ্চ মানে যাওয়া আসা করছে না, জাস্ট কি বলবো, সকালের মুহূর্তটা একদম পাল্টে দিয়েছে। লঞ্চের মধ্যে ওঠার সাথে সাথেই চলে আসলো লাল চা, 2টো করে বিস্কিট। আবার শুরু হয়ে গেল সেই খাওয়ার অভিযান, তার সাথে আজকে নতুন করে ঘোরার অভিযান। আজকে অনেকগুলো জায়গাতে আমরা ঘুরবো। আর আজকে আমি যেই জিনিসটা শুনলাম, আজকে নাকি আমাদেরকে নিয়ে যাবে ঝড়খালিতে। তো ওই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। প্রথমবার আমি ঘুরেছিলাম, কিন্তু সেকেন্ড টাইম যখন আসছি তখন কিন্তু ওই জায়গাতে নিয়ে যাওয়া হয়নি। আর ওটা বছরের মানে বিভিন্ন সময় মানে বিভিন্ন ঋতুতে না চেঞ্জ হয়, মানে এখানে প্রোগ্রাম। মানে কিছু কিছু সময় আছে যখন মানে বেশি রিস্ক থাকে, যখন হচ্ছে সমুদ্রে বেশি ঢেউ থাকে, তখন ওই জায়গাটা একটু অ্যাভয়েড করা হয়। কিন্তু আজকে আমরা ওই জায়গাতে যেতে চলেছি। তো চলুন জায়গাটা কেমন সেটা দেখাবো। এখন আপাতত আমরা অন্য জায়গায় যাচ্ছি, কিন্তু কোন জায়গায় যাচ্ছি সেটা একটু জিজ্ঞেস করতে হবে, জানি না। আজকে সারা দিন আজকে আমরা এই জলপথে ভ্রমণ করব। কালকে যেমন খালি আমরা গোসাবা ঘুরে আমরা এখানে স্টে করেছি, আজকে জার্নিতেই আসল হচ্ছে রহস্য, মানে বাঘ দেখার পর্ব যাকে বলেন, বাঘ খোঁজার পর্ব যাকে বলেন। তো সেই জিনিসটা আজকেই দেখতে পাবো। আরও অনেক লঞ্চ আছে যেগুলো সব একই সাথে সব যাওয়া আসা করছে। আর কেমন লাগছে এখানে ঘুরতে এসে? প্রথমবার আসছো নাকি সবাই? হ্যাঁ, প্রথমবার। তোমাদের বাড়ি কোথায়? তারকেশ্বর। বাহ। এখন আমরা চলে আসলাম সজনেখালি টাইগার রিজার্ভে। এখানে দেখার মতো অনেকগুলো জিনিস আছে। এখানে কুমির টুমির দেখা যায়, এখানে কচ্ছপ দেখা যায়, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে ভেতরে। আর এখানে মানে আসতে গেলে একটা পারমিশন করতে হয়, তো সেটা আগে থেকে এনারা হচ্ছে করিয়ে রাখেন। এখন ঘড়িতে সময় মোটামুটি ঘড়িটাই নিয়ে আসতে বলে গেছে, ফেলে আসছি। কত মানুষের ভিড় দেখেছেন তো, এখানে জাস্ট মেলা লেগে গেছে। সামনে ওয়াচ টাওয়ারটা আছে, খোলা জঙ্গল দেখতে পাবো।
আর যাওয়াকালীন দেখবেন বাম ধারে এক ধরনের নারকেল গাছের মতো পাতা, যাদের লোকালি নাম হচ্ছে গোল পাতা। এই সজনেখালিতে আপনারা যে ঘুরতে আসেন, আপনারা জানেন কি সজনেখালি কিসের জন্য বিখ্যাত? এটা আসলে কচ্ছপ প্রজননের জন্য বিখ্যাত। এখানে অনেক রকমের কচ্ছপ দেখতে পাওয়া যায়। তার সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াচ টাওয়ারটা আছে না, এই ওয়াচ টাওয়ারটা কিন্তু মাস্ট ভিজিট করা অবশ্যই দরকার সবার জন্য। আমরা জানি না যে আমরা লঞ্চে ঘোরাকালীন আমরা বাঘ দেখতে পাবো কিনা, হরিণ দেখতে পাবো কিনা, কিন্তু অনেক সময় এমন হয় যে এরকম ওয়াচ টাওয়ার থেকে যখন খেতে আসে না, তখন তাদেরকে লক্ষ্য করা যায়। তো সেই জিনিসগুলো ক্যামেরা বন্দি করা যায়, কোনো এখানে রেস্ট্রিকশন নেই যেখানে ক্যামেরা করা যাবে না, ছবি তোলা যাবে না। এখানে একটা জিনিস এখানে যেটা দেখলাম আমি, এখানে স্মোক করা যাবে না, এবং এখানে প্লাস্টিকের যে দ্রব্যগুলো আছে না, সেগুলো যদি নিয়ে আসেন সেগুলোকে এখানে ফেলবেন না, তার জন্য কিন্তু জরিমানা হতে পারে। সামনে দেখছেন, সামনে এটা হচ্ছে মিষ্টি জলের একটা পুকুর, যেখানে হচ্ছে কচ্ছপ টচ্ছপ আছে। এই যে এই পুকুরটা, এখানে রয়েছে একটা পুকুর, এখানে রয়েছে একটা পুকুর, এবং ঠিক এই দিকটাতে যদি লক্ষ্য করেন, এই দিকটাতে শুরু হচ্ছে পুরো ম্যানগ্রোভের জঙ্গলগুলো। আর এখানে রয়েছে মিষ্টি জলের একটা পুকুর সামনে। বাঘ কিংবা হরিণ এখানে যে বন্য প্রাণীরা আছে তারা জল খাওয়ার জন্য অনেক সময় আসে, আর যার জন্য আমরা ওয়াচ টাওয়ারে এখানে তাদের জন্য প্রতীক্ষা করি। ভাগ্য ভালো থাকলে অবশ্যই দেখা মিলতে পারে। জাস্ট ওয়াচ টাওয়ার থেকে নিচে নামার পরে দেখতে পেলাম কুমির, যেটা দেখার জন্য সব মানুষ এত পরিমাণে ভিড় করছে না। এই যে সুন্দরবন ম্যানগ্রোভ, এই ম্যানগ্রোভ শব্দের অর্থ কি জানেন? বাদাবন। আর এই সুন্দরবন ম্যানগ্রোভের সব থেকে বিখ্যাত সুন্দরী গাছ হচ্ছে সুন্দরী গাছ, গাছটার নামই সুন্দরী গাছ। সেই গাছটা আপনাদেরকে এখানেই দেখাচ্ছি। পাতাগুলো কিন্তু সেই রকম খুব একটা সুন্দর না, কিন্তু নাম দেওয়া হয়েছে সুন্দরী, লেখাও রয়েছে, এই দেখুন সুন্দরী। আর এখানে সামনে আমাদের যে গাইড আছে সবাইকে এখানে গাইড করছে সুন্দরবন সম্পর্কে। সুন্দরবনে আপনারা কি দেখতে পাবেন, কিসের জন্য বিখ্যাত। নোনা জলে প্রাকৃতিক বনভূমি সারা পৃথিবীতে খুব কম আছে। সুন্দরবন মোট আয়তন 26,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশকে নিয়ে। আর এটা হচ্ছে বর্ডার নদী। এখানে দুটো নদী আছে, একটা হচ্ছে রায়মঙ্গল, একটা হচ্ছে কালিন্দী। এই সজনেখালিতে আসলে এখানে কিন্তু আপনারা একদম ক্লোজলি বাঁদরের ফুটেজ নিতে পারবেন। এই যে এখানে দেখছেন সঙ্গে একটা ছোট্ট বাচ্চা নিয়ে বসে আছে। কিন্তু ভুল করেও বাদরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন না, তার কারণ বাদরের হাত থেকেও থাপড় খেতে পারেন। আর তাছাড়া এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট যদি ধরতে পারে না যে আপনি খাবার খাওয়াচ্ছেন বাদরকে, সেই জিনিসের জন্য আপনাদের কিন্তু জরিমানা পর্যন্ত হতে পারে। আমাদের বোট চলে এসেছে, সবাইকে এক এক করে ডেকে নিচ্ছে। শীতের সুন্দরবনে ভিড় দেখেছেন তো কত, প্রচুর মানুষ ঘুরতে আসছে শীতের সময়। বাংলাদেশটা পূর্ব দিকে, অর্থাৎ এই নদী বা এই নদী দিয়ে 3.5 থেকে 4 ঘন্টার জার্নি। আর এখন বাম ধারটা বরাবরই জঙ্গল, আর ডান ধারটা কিন্তু লোকালয়। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন এই বাম ধারটা পুরো জাল দেওয়া আছে। তার কারণ বাঘ হচ্ছে কখনো কখনো এই নদী সাঁতরে লোকালয়ে চলে যায়। বাঘকে প্রোটেক্ট করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এটা ফরেস্টের একটা খুব বড় ধরনের প্রজেক্ট, প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি জঙ্গলের সাইড দিয়ে লোকালয়ের অপোজিটে জাল দিয়ে দিয়েছে। তো বাঘ কেন জঙ্গল থেকে লোকালয়ে যায়, এর কারণ অনুসন্ধান করতে গিয়ে কিছুটা কারণ পাওয়া গেছে। বাঘের যখন বয়স হয়ে যায় বা কোনোভাবে ইনজোর্ড হয়, তখন এই গভীর জঙ্গলে খাবার সামর্থ্য একটু কমে যায়, খাবার ধরার সামর্থ্য। তো তখন সে সহজ খাবার পাওয়ার জন্য লোকালয়ে অনেক সময় চলে যায়। এগুলো বাংলাদেশের কার্গো, মালবাহী, বুঝলেন তো। দেখুন ওর ডান সাইডে ইন্ডিয়ার ফ্ল্যাগ, বাম ধারে বাংলাদেশের ফ্ল্যাগ দেখতেও পাচ্ছেন। ওরা কলকাতা বা হলদিয়া থেকে ফ্লাই অ্যাশ নিয়ে আসে, আর আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে খাঁড়ির ভিতরে ঢুকে যাব। খাঁড়ি বলতে তখন আর লোকালয় থাকবে না, কোনো জাল থাকবে না, দুধারে খোলা জঙ্গল থাকবে। ইভিন আমরা যে আপনাদের সেকেন্ড ডেস্টিনেশন সুধান্যখালি নামবো, ওখানে কি দেখতে পাবেন একটু বলে দিই। ওখানে বনবিবির মন্দির আছে। বনবিবি হচ্ছে জঙ্গলের দেবী বা বাঘের দেবী। এখানকার যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে তাদের বিশ্বাস যে বনবিবিকে পূজা দিলে আমরা বাঘ থেকে রক্ষা পাবো। বনবিবি হচ্ছে তাদের কাছে রক্ষা কবচ। হিন্দু মুসলিম সবাই কিন্তু বনবিবিকে পূজা করে। এই গেঁওয়া গাছের আটা চোখে পড়লে সে অন্ধ হয়ে যায়। ঘড়ি কাঁটাতে এখন সকাল 9টা। সকালে খাবারে আমাদেরকে দেওয়া হয়েছে গরম গরম নান, আর তার সাথে চানা মশলা। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটা পান্তুয়া। এটাকে অনেকে অনেক কিছু বলে, কেউ গোলাপ জামুন বলে। এইরকম খাবার যদি রোজ রোজ পাওয়া যেত না, দারুণ খেতে, দারুণ। এখান থেকে শুরু হয়ে গেছে সুন্দরবনের যে সরু সরু খাড়ি, সেইগুলো দেখতে পাচ্ছেন। ঠিক এই জায়গা দিয়ে টুরিস্টের লঞ্চগুলো একদম সুন্দরবনের ম্যানগ্রোভের পাশ ঘেঁষে যায়, যার জন্য সাধারণ মানুষ সুযোগ পায়। আশেপাশে যদি কোনো কিছু অ্যাক্টিভিটিস যদি হয়, বাঘ, হরিণ কিংবা কুমির টুমির যদি থাকে, তাহলে সেগুলো দেখার সুযোগ মেলে। এখন আমরা বড় নদী ছেড়ে ছোট নদীতে প্রবেশ করলাম। এখন আমরা প্রবেশ করে গেলাম সুধন্যখালিতে। এটা হচ্ছে সুধন্যখালির ব্যাঘ্র প্রকল্প।
এখানে যে মা বনদেবী মন্দির আছে না, এখানে দেখুন এখানে একটা সাপ দেখতে পেয়েছি, এটা বলছে একটা বিষধর সাপ। তো আমি ক্লোজলি যাচ্ছি না, জাস্ট হচ্ছে ক্যামেরাটাকে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো পেঁচিয়ে রয়েছে, একটা সাপ ওখানটা দেখলাম, আর একটা রয়েছে মন্দিরের ঠিক পাশে। একটু ক্লোজ দেখাচ্ছি, দেখুন সামনে থেকে, এই দেখুন কি অবস্থা। ভালো করে নজর না দিলে একদম দেখতেই পাওয়া যায় না, মানে চুপচাপ বসে আছে। জেনারেলি অনেকে দেখে ভুল করেন যে এটা মনে করে লাউ ডোকা, কিন্তু লাউ ডোকা লেজ লাল হয় না, আর মুখটা 3 কোনা হয় না। এর মুখটা দেখুন 3 কোনা এবং লেজটা কিছুটা অংশ লাল, যার জন্য এর নাম রেড টেল গ্রিন পিট ভাইপার। এটা একটা ভ্যানামার স্নেকের মধ্যে। আপনারা এই জায়গা দিয়ে যখন এন্ট্রি করবেন না, এই জায়গায় দেখবেন ম্যানগ্রোভের প্রচুর পরিমাণে গাছ দেখতে পেয়ে যাবেন, বিভিন্ন প্রজাতির, যার প্রত্যেকটা গাছের নাম, এই যে এটা যেমন সুন্দরী গাছ, এই ধরনের অনেক গাছ আছে যার নাম লেখা রয়েছে, মানে নাম তার সাথে বিজ্ঞানসম্মত নাম সব কিছু এখানে লেখা রয়েছে। আচ্ছা, এই জায়গাতে আপনাদের শ্বাসমূল এবং ঠেসমূলের মধ্যে পার্থক্যটা দেখিয়ে দিই। এই যে দেখছেন এখানে কিছু শ্বাসমূল রয়েছে যেগুলো মানে মাটি থেকে ওপরের দিকে মুখ হয়ে রয়েছে, তো এইগুলো সব হচ্ছে শ্বাসমূল। এগুলো হচ্ছে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য, এইসব লোড়াঞ্চলের যে উদ্ভিদ আছে না, তারা এগুলো সংগ্রহ করে থাকে মানে শ্বাসমূলের দ্বারা। আর এখানে ঠেসমূল রয়েছে, ঠেসমূলটা দেখুন পাশে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এইটা হচ্ছে ঠেসমূল। তো ঠেসমূল বেসিক্যালি হচ্ছে নিচে হচ্ছে শেকড় থাকে আর কাণ্ডটা ওপরের দিকে থাকে, যেটা দেখে আমরা সহজেই গাছ চিনতে পারি। এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে গোলপাতা গাছ, মানে গাছের সঙ্গে নামের কোনো ম্যাচ নেই, যার জন্য চিনতে অসুবিধা হতেই পারে। এখানে লেখা রয়েছে দেখুন, এখানে সামনে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেই ওয়াচ টাওয়ারে আমরা উপরে উঠবো এখন। এখান থেকে পুরো সুন্দরবনটাকে ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে অনেকগুলো নদীর খাড়ি দেখতে পাচ্ছেন, যেগুলোতে দেখুন কোনো গাছ নেই। এগুলোতে যখন মানে প্রবল জোয়ার যখন আসে, এইসব জায়গা দিয়ে জলগুলো ভেতরে প্রবেশ করে। আর তার সাথে এখানে দেখুন এইরকম ছোট্ট একটা পুকুর রয়েছে, এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর, যেখানে মানে এখানে যে জন্তুরা আছে মানে বাঘ, হরিণ টরিণ মাঝের মধ্যে এখানে জল খেতে আসে। তো দেখুন দূরে ওখানে একটা শূকর দেখতে পাচ্ছি, দেখুন আপনাদেরকে জুম করছি, এই যে দূরে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা শূকর। মানে ভাগ্য এতটা তেজ যে এখানে এসে একটা কমসে কম একটা জঙ্গলি জীবের দর্শন পেলাম। এখানে সুন্দরবনের বিভিন্ন রকম স্তন্যপায়ী প্রজাতির প্রাণীর নাম দেওয়া আছে, তার সাথে ছবিও দেওয়া আছে। আর এইদিকে এখানে রয়েছে সুন্দরবনের বেশ কিছু মানে বিখ্যাত পাখি, যেগুলো এখানে আসলে দেখতে পাওয়া যায়। বাঘ মামার সঙ্গে পাশে রয়েছে এখানে অরিজিনাল বাঘ। একবার হলো এই সুন্দরবনে ভ্রমণ করুন, দারুণ লাগবে 2 রাত 3 দিনের প্যাকেজে। অমিত দাও কিন্তু ভিডিওগ্রাফি করে, ইউটিউবের চ্যানেল আছে, একটা চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম ট্রাভেল স্টার্টার অমিত, অবশ্যই দেখতে বলো না, ট্রাভেল শুটার অমিত। তো আপনারা প্লিজ একটুখানি সাপোর্ট করবেন। যাওয়ার সময় এখানে একটা ছোট্ট একটা গোসাপ দেখতে পেলাম, এই দেখুন কাঁকড়া ধরে খাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমার জানা ছিল না যে গোসাপ কাঁকড়া খায়। এখন আমরা বড় খাড়ি থেকে এখন আমরা ছোট খাড়ির মধ্যে প্রবেশ করে গেছি। এই যে খাড়ি, তার একটা নাম রয়েছে বনবেবী ভাড়ারি। পাশে ওখানে লেখা রয়েছিল কিন্তু সেটা দেখাতে পারলাম না, জাস্ট ক্রস করে চলে আসছি। আর এই খাড়ির বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সব থেকে সরু খাড়ি এখানের মধ্যে। এটা কী মাছ আছে? আমুদি মাছ আছে। আমুদি, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো হচ্ছে বাসি হয়, কিন্তু এখানে এগুলো তাজা, এক একটা এত বড় বেগুনির মতো সাইজ, দারুণ খেতে। তোমাদের কেমন লাগছে? দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে? খুব সুন্দর। আমাদের বাড়ি হচ্ছে আরামবাগ। এখন আমুদি মাছ খাওয়া শেষ হয়নি, আবার চলে আসলো লাল চা। চাটা নিলাম, তার কারণ চা দিয়ে আমুদি মাছ দারুণ লাগে। সুন্দরবনে বাঘ দেখার জন্য সব থেকে আদর্শ সময় কোনটা জানেন? সেইটা হচ্ছে শীতের শুরু থেকে শীতের 2-3টে মাস। খুব বেশি ঠান্ডা পড়ে গেলে তখনও দেখতে পাবেন না, আবার গরমের সময় আসলে তখন মানে রেয়ার, পাওয়া যায় না বললেই চলে। যারা আপনারা দেখেন তারা হচ্ছে ভাগ্যবান। আর কোন জায়গায় সবথেকে বেশি বাঘ দেখতে পাওয়া যায় সেটা জানেন কি? আমরা এখন যাচ্ছি পঞ্চমুখানী নদীর উদ্দেশ্যে, মানে যেখানে 5টা নদীর মিলনস্থল। ওই জায়গা থেকে আমরা চলে যাবো দোবাকের দিকে। তো আপনারা যখন মানে এই যে সুধন্যখালি আছে, সুধন্যখালি থেকে যখন যাবেন না পুরো জার্নিতে, দেখবেন এই নদীর পাড় বরাবর 2 পাড়ে রয়েছে এখানে কিছু গাছ রয়েছে, যেগুলোকে বলা হয় টাইগার পাম, যেগুলোকে এখানে স্থানীয় ভাষায় বলা হয় হেতালের গাছ। সে গাছগুলো দেখতে কিছুটা খেজুর গাছের মতো দেখতে পাতা। আপনারা যদি দূরের দিকে লক্ষ্য করেন নদীর পাড় বরাবর, মানে ক্যামেরাতে হয়তো আসবে না, কিন্তু যখন এখানে আসবেন তখন দেখলেই আপনারা চিনে যাবেন। ঠিক যেমন খেজুর গাছের পাতা, সেম খেজুর গাছের পাতার মতোই দেখতে হয়। আর পাতার যে কালার এবং পাতার যে মানে কিছুটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বাঘের যে গায়ে ডোরাকাটা দাগ আছে না, সে ডোরাকাটা দাগের মতো। এইসব ঝোপঝাড়ে বাঘ হচ্ছে লুকিয়ে থাকে, তার প্রধান কারণ বাঘকে এই ঝোপের মধ্যে খুঁজে পাওয়া খুবই মুশকিল, মানে পুরো মিশে যায় জাস্ট এই গাছের সাথে। তো সেই জন্য বাঘ এইসব ঝোপের মধ্যে বসে শিকার করতে সব থেকে বেশি ভালোবাসে। বলছি মানে এই নয় যে এখানে আসলে এইসব ঝোপের দিকে তাকিয়ে থাকলেই আপনারা দেখতে পাবেন,
এগুলো হচ্ছে রেয়ার। একমাত্র যারা হচ্ছে মানে স্পেশাল করে খালি বাঘ দেখার জন্য এখানে আসেন, মানে খালি টার্গেট যাদের থাকে যে শুধু আমরা বাঘ দেখবো আর কিছু না, তো তারা কমসে কম 8 দিন থেকে 10 দিনের প্যাকেজ করে নিয়ে আসে। তার জন্য আলাদা একটা প্যাকেজ আছে, ওটা মোটামুটি সব ট্রাভেলসে থাকে। সেটা হচ্ছে মানে স্পেশালি বাঘ দেখার ট্যুর। তো সেই সব ট্যুরে মোটামুটি আপনারা নিরাশ হবেন না, একটা দুটো হলেও না বাঘ দেখে অবশ্যই বাড়ি ফিরে যেতে পারবেন। আর এখন নদী কিন্তু ধীরে ধীরে চওড়া হতে শুরু করেছে। এখন প্রায় আমরা চলে আসছি পঞ্চমুখানি নদীর সামনে। ওই জায়গাটা, নদীটা এতটাই চওড়া, চারিদিকে মানে দিশা করে পাওয়া যায় না, দেখলে মনে হয় মানে সমুদ্রের কোনো অংশে হয়তো চলে আসছে ধারে কাছে। এই নদীর নাম মানে এই জায়গা বলছে পীরখালি। ওই যে আছে না, মাছ ধরতে এসে হলুদ সংগ্রহ করতে এসে বাঘে টেনে নিয়ে গেছে, তো এইটা হচ্ছে সেই জায়গাটা। আর আপনারা সুন্দরবনে যখন ভ্রমণ করেন না, একটা জিনিস আপনারা দেখবেন যে প্রত্যেকটা বোর্ডের মধ্যে লেখা থাকে এমবি, কোনোটা লেখা থাকে এমভি। তো এই নামগুলোর একটা ফুল ফর্ম রয়েছে। এমবি হচ্ছে মোটর বোট আর এমভি হচ্ছে মোটর ভেসেল। ট্যুরিস্টদের একটা খুব আশাতীত জায়গা যেটা পঞ্চমুখানি। এখানে 5টা নদী মিশেছে, যার জন্য নাম পঞ্চমুখী। তো আমরা যেটা দিয়ে এলাম জঙ্গলের ভিতর দিয়ে, যেটার নাম হচ্ছে গাজীখালি। সোজা যে নদীটা বেরিয়ে গেছে এইটার নাম হচ্ছে গোমন নদী। আর একটা নদী এই দিকটা বেরিয়ে গেছে যেটার নাম হচ্ছে বিদ্যা রিভার। এবং আর একটা নদী ওই দিকে বেরিয়ে গেছে। যখন আমরা দোবাকি দেখার পরে ঝড়খালি রেস্কিউ সেন্টার বাঘের জায়গা দেখতে যাব, তখন ওইটা দিয়ে যাব, যার নাম হেড়োভাঙা। আর এখানকার সব থেকে ফেমাস নদী যেটা হচ্ছে মাতলা। এই মাতলা গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে, এবং মাতলাতে এই 4টে নদী মিশেছে, মোট 5টা নদী, যার জন্য নাম পঞ্চমুখী। এখন চলে আসলাম দোবাকি ক্যাম্পের সামনে। দূরে দেখতে পাচ্ছেন এই যে ঘাটটা, এটা হচ্ছে দোবাকি ক্যাম্পের ঘাট। এন্ট্রি করার আগে বাম পাশে রয়েছে অফিস, আর এটা হচ্ছে এন্ট্রি গেট, যেখানে লেখা রয়েছে দোবাকি ক্যাম্প সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এইরকম একটা রাস্তা আছে। আর তার পাশে দেখুন এখানে অনেক না লাল কাঁকড়া রয়েছে, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন মানে এত প্রজাতির লাল কাঁকড়া সুন্দরবনে আসলে দেখতে পাওয়া যায়, সেটা এখানে এসেই জানতে পারছি। এখানে লাল কাঁকড়া রয়েছে, যার হচ্ছে একটা করে দাঁড়াচ্ছে, আর তার সাথে এখানে পাশে একটা হলুদ কাঁকড়া আছে। আর রাস্তাটা কিছুটা এই ধরনের, কয়েক ধাপ সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, দুদিকে জাল দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে। এখানে মানে জালের ভেতর থেকে পুরো ম্যানগ্রোভটা আপনারা পুরো খালি চোখে দেখতে পারবেন। যেখানে কোনো যদি প্রাণী যদি বিচরণ করে, সেটা বাঘ হোক, হরিণ হোক, কুমির আসুক, কিংবা জঙ্গলি শূকর হোক না কেন, প্রত্যেকটা জিনিস লক্ষ্য করতে পারা যায় এই ওপর থেকে। অবশ্যই সুন্দরবন যখন ঘুরতে আসবেন, সেটা শীতের সময় হোক কিংবা গরমের সময়, যখনই হোক না কেন, সঙ্গে একটা সানগ্লাস অবশ্যই কিন্তু ক্যারি করবেন, তাছাড়া তাকাতে কষ্ট হবে। এখানে এই ওপর থেকে না প্রচুর এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে আনা খুবই হচ্ছে মুশকিল, খালি চোখে বোঝা যাচ্ছে। আমরা যখন চিড়িয়াখানাতে যাই, সেখানে খাঁচার মধ্যে বন্দি আমরা বাঘ দেখি, জীবজন্তুদের দেখি, কিন্তু এখানে খাঁচার মধ্যে আমরাই রয়েছি, এখানে প্রাণীরা মুক্ত, বন্দি আছি এখানে আমরা। আগেরবার যখন ঘুরতে আসছিলাম, এই দিকের এই রাস্তাটা কিন্তু ব্লক করা ছিল, এখানে একটা কাজ চলছিল। এটাও একটা মানে ওয়াচ পয়েন্ট, এখান থেকে মোটামুটি যদি কিছু আসে কোনো বন্য প্রাণী, সেটা হচ্ছে দেখতে পাওয়া যায়। কত লোকজন দেখেছেন তো এখানে। হরিণ সামনে দেখা যাচ্ছে, এখানে বলছে সামনে একটা হরিণ দেখা যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। এখানে পাশে একটা বড় ওয়াচ টাওয়ার আছে, চলুন ওখানে যাই, ওখান থেকে খুব সম্ভব দেখা যেতেও পারে। এখানে যে লাল কাঁকড়া আছে তার একটা নাম আছে, রেড ঘোষ ক্র্যাব, বাংলায় হচ্ছে ভূত কাঁকড়া। যেহেতু এটা লবণাক্ত জায়গা, এখানে মিষ্টি জলের কোনো ব্যবস্থা নেই, তার জন্য অল্প একটু মাটি উঁচু করে মিষ্টি জল সরবরাহের জন্য পাইপলাইন করা আছে, দেখতে পাচ্ছেন। হালকা করে জুমে নিচ্ছি দেখুন। তো এখানে মিষ্টি জল বাঘ, হরিণ সব খেতে আসে। ওই টাওয়ার থেকে যে হরিণটাকে দেখতে পাচ্ছিলাম, এখানে আসার পরে জাস্ট দেখলাম মানে লুকিয়ে গেল ক্যামেরাটা অন করার আগেই, সেই জন্য ওটা দেখাতে পারছি না। আর এখানে অনেক রকম পাখি টাকি আছে। এখানে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর একটা, এখানে পাশেই না এখানে লাইন ধরে কম করে 50 থেকে 70টা এখানে হাঁস বসে আছে, যে হাঁসগুলোর নাম হচ্ছে হুইসলিং ডাক। আসলে এইসব জায়গাতে যে জিনিসগুলো দেখতে পাওয়ার কথা, সেই জিনিসগুলো দেখতে পাই না, তার কারণ হচ্ছে আমরা নিজেরাই। কিছু মানুষকে দেখছি এত চিৎকার করছে, এত শোরগোল করছে ওখানে গিয়ে, সেখানে বাঘ কেন, হরিণ কেন, একটা শূকর পর্যন্ত আসবে না। পাখিগুলো দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে বসে আছে, ভাবতে পারছেন কি অবস্থা। মানে অনেক জায়গাতেই লেখা রয়েছে নিরাপত্তা পালন করুন, কিন্তু সেইটা কেউ পালন করছে না। খুব সম্ভব ঝড়খালি সাইডে যেতে চলেছে এইবার আমরা। অন্যান্য সময় যখন এই দোবাকি ক্যাম্পে যখন আসবেন না ঘুরতে, এখানে পাশে দেখবেন ধানি ঘাস আছে, এগুলো হচ্ছে সব ধানি ঘাস। এখন হালকা হালকা করে দেখা যাচ্ছে, যেহেতু এখন ভরা জোয়ার, অধিকাংশ মানুষ মানে যারাই ঘুরতে এসেছে, প্রায় বেশিরভাগ মানুষ এই জায়গাতে হরিণ দেখতে পায়, কিন্তু এই জায়গা আজকে জোয়ারের জন্য পুরোপুরি ডুবে গেছে। পঞ্চমুখানি এই নদী আর নদী বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে সমুদ্র। ডান দিকে যদি তাকানো যায়, এই দিকে দিশা করে পাওয়া যাচ্ছে না, মানে কোথায় নদীর কিনারে গিয়ে শেষ হয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না।
দেখুন হালকা করে জুম নিচ্ছি, তা সত্ত্বেও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এখন ঘড়ি কাটায় দুপুর 2টো। এখানে রয়েছে সবার প্রথমে ভেটকি মাছ, এটা হচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে মুগের ডাল, এখানে রয়েছে একটা আমের চাটনি, এটা হচ্ছে সর্ষে পাবদা। মোটামুটি সাইজ ঠিকঠাকই আছে। লেবু লঙ্কা এগুলো তো রয়েছেই। যেহেতু শেষের দিকে মানে খাচ্ছি, সবার শেষে বসেছি, খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে ভাতটা, বাকি জিনিসগুলো সব গরম আছে। ভেটকি মাছটা সর্ষে দিয়ে রান্না করেছে, যা বানিয়েছে না অসাধারণ। পাবদাটা একটু ট্রাই করে দেখা যাক, দারুণ বানিয়েছে। সুন্দরবনে ঘুরতে এসে এক আলাদাই আমেজ, একসাথে খাওয়া দাওয়া, তার সাথে পাশ দিয়ে ক্রমাগত লঞ্চগুলো চলে যাওয়া, জলের মধ্যে ভেসে বেড়ানো। এই যে 2 রাত্রি 3 দিনের যে ভ্রমণে আমরা আসছি সার্থক হয়েছে। কোনো রকমে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, তারই মধ্যে আমরা পৌঁছে গেছি ঝড়খালি ফেরিঘাটে। ঝড়খালি হচ্ছে একটা পপুলার জায়গা। ঝড়খালি মানে আমরা সবাই জানি যে বাঘের রেস্কিউ সেন্টার, যেখানে অসুস্থ বাঘ মানে জঙ্গলে যখন বাঘ যখন অসুস্থ হয়ে যায় তখন সেই বাঘকে এই ঝড়খালিতে ধরে আনা হয়, এবং এই ঝড়খালিতেই বাঘের ট্রিটমেন্ট চলে যতদিন না বাঘ সুস্থ হয়। আজকে সারাদিনে যতগুলো জায়গা ঘুরলাম, কোনো একটা জায়গাতেও কিন্তু একটা দোকানপাট ছিল না। ঝড়খালিতে এসে দেখুন এখানে কত দোকান রয়েছে, আখের জুস, চা পানের দোকান, তার সাথে এখানে খাবারের হোটেলস। এখানে দেখুন কেনাকাটা করার জন্য সুন্দরবনের কিছু হ্যান্ডক্রাফটেড জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখানে ডাব বিক্রি হচ্ছে, তার সাথে সুন্দরবনের যে অরিজিনাল যে মধু না, সেটা প্রত্যেকটা দোকানে মানে যত দোকান রয়েছে এই যে দেখছেন বোতলে করে বিক্রি হচ্ছে, এগুলো সব সুন্দরবনের অরিজিনাল মধু। এখানে বাঘের দর্শন করতে গেলে একটা টিকিটের ব্যবস্থা রয়েছে। দাদা এখানে বলছিলে বাঘ আছে, এখানে কটা বাঘ আছে এখন? এখানে আপাতত 2টো বাঘ আছে। গত বছর 3জন ছিল, একজন মারা গেছে। এই মুহূর্তে আমাদের টাইগার রেস্কিউ সেন্টারে 2খানা আছে, এখন তাদের জনকে আমরা দেখবো তারা কিরকম ভালো আছে কি সুস্থ আছে একটু দেখে। আচ্ছা, এই বাঘগুলোকে এখান থেকে ঠিক হয়ে গেলে এদেরকে ছেড়ে দেওয়া আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিটের কাউন্টার। এখান থেকে টিকিট আমাদেরকে কালেক্ট করতে হবে, তারপরে গেট দিয়ে আমরা চলে যাব ভেতরে। এখানে টিকিটের মূল্য একজনের 30 টাকা করে। ভেতরে প্রবেশ করলে সামনে রয়েছে বাচ্চাদের একটা খুব সুন্দর পার্ক। এখানে এই খাঁচাতে রয়েছে দুটো ময়ূর, একটা হচ্ছে নীল রঙের আর ওখানে একটা আছে কালো। পাশে এখানে একটা খাঁচা রয়েছে যেখানে হচ্ছে বাজ পাখি, ইগল টিগল আছে। এখানে রয়েছে দুটো বাঘ, সবাই এখানে কুমির দেখছে। কুমিরটার সাইজ দেখুন, মানে চুপচাপ শুয়ে রয়েছে মরার মতো। এই জায়গাতে কত ছোট ছোট বাঁদরগুলো দেখুন, এটা সব থেকে কিউট, সব থেকে ছোট। বাবা, ছোট হলে কি হবে, আমাকে ভয় দেখাচ্ছে। ওই যে দূরে ওই জায়গায় একটা জলের মধ্যে কুমির ভেসে ভেসে আসছে একদম নিঃশব্দে, আর আমার চোখের সামনে এই জায়গাতে মানে বিশ্বাস করতে পারছি না এতটা বড় হতে পারে। মানে মুখটা জাস্ট মানে খুলে রোদের মধ্যে শুয়ে রয়েছে এখানে। দূর থেকে দেখলে মনে হয় প্লাস্টিকের, একমাত্র যে চোখটা আছে না, চোখটাই হচ্ছে মুভমেন্ট করছে, যার জন্য বুঝতে পারছি যে এই কুমির অরিজিনাল। একটা বাঘ ঘোরাফেরা করছে। এই বাঘ হচ্ছে মোটো হচ্ছে পোষ বানানো নয়, এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গলের বাঘ। কি দারুণ দৃশ্য দেখুন, এইরকম জিনিসগুলো সচরাচর দেখতেই পাওয়া যায় না। এখন এই লঞ্চে আমরা উঠে এবার রওনা হয়ে যাব একদম গন্তব্যের দিকে। ফেরিঘাট থেকে বোট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আবার দিয়ে গেল 3টে করে মৌসুমীর টুকরো, বেশ মানে বড় বড় সাইজের। আর এখন আমরা ক্রস করছি পঞ্চমুখানি নদীর সামনে দিয়ে। জীবনে কিছু কিছু সুন্দর মুহূর্ত থাকে যেগুলোকে সেরার সেরা বলা যায়। আমরা পাহাড়ে ঘুরতে গেছি, সমুদ্রে ঘুরতে গেছি, আমরা বাড়ি থেকে দেখেছি সেই সানসেট, আর আজকের এই যে সানসেট নাই সুন্দরবনের সানসেট একদমই ডিফারেন্ট। যার জন্য বলি মানে সুন্দরবনকে সেরার সেরা। সারাদিনটা ঘুরলাম, এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু জিনিস দেখলাম, নতুনত্ব কিছু ফিল করলাম। যেহেতু শীতের সময় এগিয়ে আসছে সেই জন্য 5:30টার সময় অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে নামতে চলেছি আমাদের বাসস্থানে। আর তার আগে লঞ্চের মধ্যে বসেই কিন্তু সন্ধ্যেবেলার স্ন্যাক্সে হচ্ছে দিয়েছে চিকেন পকোড়া এটা, আর তার সাথে 1 কাপ গরম গরম কফি। এইটা হচ্ছে ঘাট, এটা হচ্ছে সন্ধ্যের সময় দৃশ্য। এখানে মিষ্টি, তার সাথে গজা টজা সব কিছু রয়েছে এখানে। এখন ঘড়ি কাটায় বাজে রাত্রি 9:30টার মতো। এখন আমরা চলে এসেছি রাত্রে ডিনার টেবিলে। তো দ্বিতীয় দিনে ফ্রাইড রাইস, তার সাথে এখানে একটা 5 মিশালি সবজি আছে, আর তার সাথে এখানে রয়েছে চিলি চিকেন, বেশ অনেকগুলো চিকেনের পিস দিয়েছে। আর তার সাথে এখানে হচ্ছে স্যালাড আছে, শসা পেঁয়াজ ইত্যাদি। প্রথম দিন এখানে 9টার মধ্যে খাবার দাবার দিয়ে দেওয়া হয়,
কালকে যেহেতু আমরা এখানে চেক আউট করে একদম বেরিয়ে যাব, তারপর সাইট সিন করে একদম বাড়ি ফিরবো। কালকে 8টার সময় আমাদেরকে বললো যে সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে, তো সেই জন্য একটু দেরি করেই খাচ্ছি, মানে রাতটা একটু মানে রেস্ট করতে পারবো আর কি আজকে। কালকে তো ভালোভাবে ঘুম হয়নি রাতের মধ্যে। এখন আপনাদেরকে সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। চেক আউট করে নিয়েছি, রুম থেকে ব্যাগটাকে নিয়ে চলে আসছি। আজকে আমাদের তৃতীয় দিন এবং শেষ দিন। আজকে একটা জায়গা আছে লোকনাথ বাবা মন্দির, সেই জায়গাটা আজকে ঘুরে দেখবো। সামনে এখানে অলরেডি দাঁড়িয়ে রয়েছে আমাদের এমবি বাবা ভাগবত, যেখানে আপাতত সবাই উঠে গেছে। সকালবেলায় আমাদের লঞ্চের মধ্যে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে অলরেডি। সকালের খাবারের শেষ দিনে রয়েছে লুচি, এখানে আমাকে 1 2 3 4টে লুচি দিয়েছে। আর এখানে খাবার দাবার কিন্তু আনলিমিটেড, যদি চাওয়া হয় কিন্তু আরও কিন্তু দেওয়া হয়। আর তাছাড়াও মাঝের মধ্যে আসে, জিজ্ঞেস করে যে কিছু লাগবে কিনা। তো লুচির সঙ্গে রয়েছে ছোলার ডাল, আর তার সাথে রয়েছে একটা করে ডিম সিদ্ধ। খাবার দাবারের স্বাদ এত সুন্দর না, সত্যি বাড়িয়ে যেতে ইচ্ছে করছে না। কোথায় এখন এসে পৌঁছালাম বাবা লোকনাথ মন্দিরের ঘাটে। এই ঘাটে নামার পরে এইরকম একটা রাস্তা চলে গেছে, আর পাশে দেখুন এখানে বিক্রি হচ্ছে কাঁচা হলুদ, নারিকেল, গুড়। আচ্ছা, এগুলো কি এখানে মানে চাষ হয় এখানে লোকাল? এই রাস্তায় বেশ কিছু এরকম দোকানপাট পেয়ে যাবেন। তার সাথে এখানে দেখুন ডাবের দোকান, সামনে এখানে আইসক্রিমের দোকান, এখানে কয়েদবিল, কামরাঙা, অরিজিনাল মধু। এই যে রাস্তাটা দেখছেন, এটাই বাবা লোকনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। দুদিকেই রয়েছে সুন্দর ধানের ক্ষেত। কিছুদিন পর ধানগুলো এখন পাকবে না, তখন পুরো রোদে পুরো একদম ঝলমল করবে। এর আগে আমি যখন এসেছিলাম তখন এই যে রাস্তাটা দেখছেন, এখানে হচ্ছে কাজ চলছিল, তো ভাবতে পারিনি যে এত সুন্দর করে দেবে। সামনে বাম দিকে এটি হচ্ছে বাবা লোকনাথ মন্দিরের গেট। সামনে এখানে বসার জন্য কিছু জায়গাও করা আছে। এখানে এই মন্দিরের সামনে এখানে দেখুন দেশি মধু বিক্রি হচ্ছে, এখানে খাঁটি মধু, যেটা হচ্ছে এখানে জঙ্গল থেকে সংগ্রহ করে নিয়ে আসে। তার সাথে এখানে বেশ কিছু টুকটাক খাবারের জিনিস, বাদাম, পাটালি, এরকম রোড সাইডে মোটামুটি যাওয়া আসা করার সময় বেশ কিছু জিনিস এখানে পেয়ে যাবেন। এখানে ডাব বিক্রি হচ্ছে, এখানে ডাবের দাম কিন্তু খুবই সস্তা, 100 টাকায় বলছি 3 পিস। যারা জেলেরা মাছ কাঁকড়া মারতে যায়, বাঘ দেখে দেখে এমন একটা হয়ে গেছি যে বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি, বাঘকে ধরে ফেলেছি পাঁজা করে দেখার সঙ্গে সঙ্গে। তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসছে, 8 মাস পরে দেখলাম এই করেছে মাথা, ইটা একটা নখের দাগ আছে। আমরা কিন্তু 28 লক্ষ টাকা খরচ করেছি, এইটা সার্জারি করেছি। তো এই যে দাদা আছে, তাকে হচ্ছে বাঘে ধরে নিয়ে গিয়েছিল এক সময়। মাথাটা দেখলাম মানে এত খারাপ লাগে না সামনে থেকে দেখলে, মানে কীভাবে যে বেঁচে ফিরে আসছে এটাই হচ্ছে ভাবছি আমি। তো আপনারা চেষ্টা করবেন যখন এখানে ঘুরতে আসবেন, এই দাদাকে আপনাদের মানে যতটা সামর্থ্য দিয়ে একটু সাহায্য করবেন, কারণ সরকার থেকে সেরকম কিন্তু হেল্প কিন্তু পাননি। দাদা আজকে মেনু কি আছে? ভাত, ডাল, আলুর চিপস, এখানে আছে রুই মাছ, রুই পোস্ত, চিকেন কষা, কালাটা খুব সুন্দর। তারপর আছে স্যালাড, আর আছে চাটনি, পাঁপড়। আর এমন পাঁপড়। আচ্ছা, আপনাদের 3 দিনের যাবতীয় খাওয়া দাওয়া সব কেমন লাগলো? খুব ভালোই আছে। কোনো কমপ্লেন নাই তো? না না, ভালো। আপনার কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আপনার দিদি? ভালো, খুব ভালো। খুব ভালো, খুব ভালো হয়েছে। আর পরিষেবা খেতেই পারছে না, যাতে খাবার আপনারা কি বলছেন? দারুণ পরিষেবা ঠিকই আছে। পুরো সমস্যা ভাই, ভালো লেগেছে, ভালো লেগেছে। তাহলে কি পরের বার কি বলছো? পরের বার টাইমে আবার খেতে হলে এখানে আসতে হবে আবার। যদি ইচ্ছা করছে না হচ্ছে আবার থাকি। 3 দিন ধরে যে পরিষেবা দিয়েছে, রাজ ট্রাভেলস খুব সুন্দর ব্যবহার করেছে, খুব ভালো লেগেছে। আমরা খুবই ভালো পরিষেবা পেয়েছি, খুব ভালো কোয়ালিটির রান্না। ভালো লেগেছে, খুবই ভালো পরিষেবা, খুবই ভালো ছিল। 3 দিন একদম ফ্যামিলির মতো করেছিলাম আমরা সবাই। আর কিন্তু বেশিক্ষণ সময় বাকি নেই, আমাদেরকে নামতে হবে সোনাখালি ঘাটে। তার আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু আমরা শেষে বসছি, তাড়াহুড়ো করে খাবো আর কি একটু। তো কী দিয়েছে আপনাদেরকে তো বলেইছি, ডাল, এখানে আলু ভাজা, চাটনি, বড় সাইজের একটা মাছের পিস, তার সাথে রয়েছে কষা মাংস, বেশ মানে 4-5টা পিস দিয়েছে। যে 2 রাত 3 দিন বেশ মানে কোন জায়গা দিয়ে সময় কেটে গেছে সেটা বুঝতেই পারিনি। এখন আমরা ক্রস করছি বাসন্তী হোগল ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে শুরু হয়েছিল আমাদের জার্নি, এবং এই ব্রিজ পার হয়ে সোনাখালি ঘাটে গিয়ে হবে আমাদের এই জার্নি শেষ। কিন্তু ঘাটে নামার আগে এখানে এই যে 2 রাত 3 দিনে গ্রুপে ঘুরলাম, কেমন কি এনজয় করলাম, সবার কাছ থেকে একটু রিভিউ জেনে নিই। আপনাদের সবার এই 2 রাত্রি 3 দিনের ভ্রমণ কেমন লাগলো?
খুব ভালো লেগেছে, খুব ভালো। সবাই খুশি তো? সবাই খুশি। কোনো কমপ্লেন নেই তো কারো? আরো কোনো কমপ্লেন নেই। আপনারা প্রত্যেকেই আসবেন, ভালো পরিষেবা পাবেন। আচ্ছা, আমি কিন্তু কাউকে কিন্তু শিখিয়ে দিইনি, এটা কিন্তু বলে দিই আপনাদের। তো চলুন, সামনে হচ্ছে ঘাট চলে আসছে, নামতে হবে আমাদের। তো সোনাখালী ঘাট থেকে আমাদেরকে আবার অটোতে করে আবার ছেড়ে দিল ক্যানিং স্টেশনে। এখানেই হলো আমাদের প্যাকেজ, মানে স্টেশন থেকে যাওয়া এবং স্টেশন পর্যন্ত ফিরে আসা, টোটাল সব মিলিয়ে একটা প্যাকেজ। ক্যানিং স্টেশনের একদম অপোজিটেই রয়েছে দাস ট্রাভেলস, যেখান থেকে আপনারা কথাবার্তা বলে এখান থেকে প্যাকেজ এখান থেকেও বানাতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব, সিজনের সময় আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন, তাহলে এখানে এসে প্যাকেজ মানে পাবেন কি না সেই সব ঝামেলা থাকে না। এবার আপনাদেরকে বলি আমাদের খরচ কত হয়েছে। আমরা যেহেতু দুজন আসছি, তো দুজনের খরচ হচ্ছে আলাদা, চারজনের খরচ আলাদা, তিনজনের খরচ আলাদা, এইভাবে এখানে প্যাকেজিং শুরু হয়। আপনারা যদি চারজন একটা রুমে শেয়ার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের প্যাকেজ শুরু হবে মাত্র 3000 টাকা থেকে। যদি তিনজন থাকেন কিংবা দুজন থাকেন সেই ক্ষেত্রে প্যাকেজটা একটু বাড়বে, যেহেতু একটা রুমে আপনারা থাকছেন। তো আপনারা যদি দুজন যদি আসেন সেই ক্ষেত্রে খরচ হবে 3500 টাকা, এবং তিনজন যদি আসেন সেই ক্ষেত্রে খরচ হবে মাত্র 3200 টাকা। তাহলে কেমন লাগলো ভিডিওটা? ছোট্ট একটা ইনফরমেশন ছিল, শেষে জানিয়ে দিলাম। এই যে প্যাকেজটা, এটা নভেম্বরের জন্য অফার। ডিসেম্বরে যখন পিক সিজনে আসবেন তখন কিন্তু প্রাইসটা একটুখানি হচ্ছে বাড়বে, সেটা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তাহলে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্রিপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।